যে মাস্টার মাইন্ড কে। আসলে পরে কিন্তু সবাই এখন বলছে, প্রধানমন্ত্রী বলেছে, তারাও বলেছে যে এই আন্দোলনে মাস্টার মাইন্ড ছিল না। এখন ধরেন মাস্টার মাইন্ড কেমনে থাকে? এই আন্দোলন তো সব দল মত নির্বিশেষে আন্দোলন, সবাই অংশগ্রহণ করেছে। ঘরের মা শিশু কোলে নিয়ে চলে গেছে, তো সেখানে শিশু মারা গেছে, সবাই ছিল। এটাও তো এক ধরনের জনযুদ্ধ, গণযুদ্ধ বলাই হয়। এটা অভ্যুত্থানে সব দল মত নির্বিশেষে, বরঞ্চ বিএনপির সদস্যরা বেশি মারা গেছে। এখানে আরেকজনকে এখন নতুন করে গডফাদার বানানোর তো কোনো অর্থ হয় না। আমি তো জানি যেমন হারুনের ভাতে যেমন সার্জিস এবং হাসনাত, তারা তো কোনো অভ্যুত্থানে দেখা যায়নি, তারা তো ছাত্রলীগের ছিল। হ্যাঁ, তারপরে ওখানে কেন ধরা পড়ে এরা নেতা হয়ে গেছে, অভ্যুত্থানের নেতা হয়ে গেছে। এখন তারা এমপিও হয়েছে, একজন এমপিও হয়েছে। তো এখন আমার কথা হলো, অভ্যুত্থানে একটা হয়েছে, এটা সবাই দেখেছে। এখানে কোনো মাস্টার মাইন্ড নাই। এখানে আগে কোঠাবিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনটা রাজনীতিবিদরা যখন পর্দার অন্তরাল থেকে আন্দোলনে শরিক হয়ে গেছে, এবং তাদের যে ফেসিবাদের পুলিশরা যেভাবে ইনডিসক্রিমিনেটলি ফায়ার করে মানুষ হত্যা করা, শিশু, বৃদ্ধ, যুবক সবাই হত্যা করা শুরু করছে, তখন কিন্তু পরিবারের মারাও নেমে আসছে। সুতরাং এটাতে এই আন্দোলনের কেউ কোনো মাস্টার মাইন্ড নাই, কেউ নাই। এটা সবার আন্দোলন, অভ্যুত্থান সবার আন্দোলন। ইউনুসকে বিচার করে না কেন? ইউনুসের ভিতরে দুদকে অভিযোগ আছে না? তো কই, তার তো দুদকে তো তদন্ত হয় না। অনেক উপদেষ্টারই তো আছে, তারা তো জানে যে মেটিকুলার ডিজাইনটা কি করছিল। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ইউনুস নিজে বলছে, সুতরাং সে জানে, সে মাস্টার মাইন্ড কে সে জানে। আমাকে প্রশ্ন করে, আপাকে প্রশ্ন করে তো কোনো লাভ নেই। মেটিকুলার ডিজাইন করে কোনো ডিজাইন হয় নাই। এই আন্দোলন একটা কোটা বিরোধী আন্দোলন হয়েছে, এই কোটা ছিল না, পরে হয়েছে ফেসিবাদের বিলোপ। এটা একটা রাজনীতিবিদদের স্লোগান। যখন রাজনীতিবিদদের মাঠে নামছে, তখন তারা গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এটার আকাঙ্ক্ষায় একটা, যেহেতু 15 বছর নির্বাচন হয় নাই, এটা তারা ঢুকাইছে, এটা শেষ স্লোগান হয়েছে। তো সুতরাং এখন আলোচনার প্রশ্ন আছে যে তাহলে আমাদের যে ফেসিবাদের বিলোপ, গণতন্ত্র, মানবিক বাংলাদেশ নাইবা বললাম, আইনের শাসন, সুশাসন, এইটা আমরা হয়েছে কি হয়েছে না, এটা আলোচনার বিষয়। মেটিকুলার ডিজাইন তো ইউনুসের ডিজাইন ছিল, এ তো নিজেই বলছে। মুনিয়া পাঠানে, আপনি বলেন জুলাইয়ের মহানায়ক কে তাহলে? আসলে জুলাইয়ের মহানায়ক এখনো এটা আপনার অন্ধকারে আছে এই জায়গাটায়। কারণ ডক্টর ইউনূস সাহেব যাকে বলেছিল যে মাস্টার মাইন্ড, পরবর্তীতে উনি কিন্তু আর সেটা ধারণ করে নাই, উনি নিজেই ধারণ করে নাই। তাহলে আপনি কি বলবেন? উনি ধারণ করে নাই, এবং প্রত্যেকেই তারা কিন্তু বলেছে। এবং যাদেরকে আমরা দেখি 2-4 জন যাদের নাম সামনের কাতারে আসে, তাদের নিয়েও কিন্তু আবার আপনার বৈষম্য বিরোধীর অনেকেই আবার মন্তব্য করেন। এখন আমি বিএনপির একজন কর্মী, বিএনপি একটা বড় দল, বিএনপির নেতা জনাব তারেক রহমান যে বললেন আজিজ ভাই, যে লন্ডন থেকে উনি যা করেছেন, সেটা আমরা কিন্তু দাবি করি না। আমরা মনে করি আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কর্তব্য করেছি। বাংলাদেশে আমাদের জন্ম, এই দেশে আমাদের বেড়ে ওঠা, এটাই আমাদের অস্তিত্বের সমস্যার জন্য আমরা যেখানে ছিলাম, লাইক এখানে আমরা 2 জন আছি, 2 জন ভয়েস রেজ করেছি। আজিজ ভাইয়ের মতো কোনো অংশেই কম বলে নাই, কোনো অংশেই না। আমি তাকে এই 24-এর আগে থেকে তার সাথে আমি টকশো করি, সো সে কিভাবে কথা বলেছে আমি জানি, আমি না, বাংলাদেশের মানুষ জানে। তাকে আমি যদি আপনি জুলাই বলেন, আমি তাকে তো নাম্বার কম দিতে পারি না তার জায়গা থেকে। এরকম যে মানুষগুলো নেমেছে, এবং জুলাইয়ের আগস্টের 5 তারিখে মানুষ হেঁটেছে সব বাসা থেকে, কোথায় যেতে হবে গন্তব্যহীন, মানুষের খুশির অতিশয্যে। এই যে খুশি, এই খুশিটা আসলে প্রত্যেকটা মানুষের হৃদয়ের একটা ডিমান্ড ছিল এরকম একটা দিনের জন্য। সেই দিনটাকে বলে দেয়, ওই দিনও কিন্তু স্পেশালি কারো নামে কোনো স্লোগান হয় নাই। আন্দোলন চলেছে, স্পেশালি কারো নামে কোনো স্লোগান হয় নাই। তো সেই জন্য আমরা বলতে চাই যে হয়তোবা ইতিহাস নিশ্চয়ই পেছনে কেউ না কেউ তার মেধা, তার শ্রম খাটিয়েছে। যেমন অনেক যারা বিদেশে থাকে, অনেক আপনার লেখক, সাংবাদিক, তারা তাদের মতো বলেছে, আমি দেখেছি অমুক পত্রিকার অমুক সাংবাদিক, আমি নাম বললাম না, উনি এই করেছেন। আবার আরেকজনের মতো তার দেখা মতো এই কাজ করেছেন। তা এরকম অনেকের সম্পর্কেই জানা যায়
কিন্তু এককভাবে এখন পর্যন্ত কেউ নাই। আমি জানি না ভবিষ্যতে কিছু হবে কিনা। আচ্ছা, জুলাই নিয়ে যেহেতু কথা হচ্ছিল, সেই প্রসঙ্গে আরেকটি বিষয় জানতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন জুলাই কারো একা নয়, জুলাই সবার। কিন্তু বাস্তবতা হলো সে সময় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে কথাটি আপনি বললেন যে সবাই আসলে একটা লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু জুলাই আন্দোলনে 2 বছর পর এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে, যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলছে। এই পার্থক্যটা আসলে কেন এখন আসছে? এই মত পার্থক্য অনেকটা, আমরা যারা বাংলাদেশি মানুষ, আমাদের মধ্যে যেমন পরোপকারীর জিনিসটা আছে, ঠিক তেমনই লোভ, লালসা এটা অনেক বেশি আছে। সবকিছু কেন জানি একটু বেশি মাত্রায় আছে। আবেগ সেখানেও একটু বেশি মাত্রায় আছে। আপনি দেখবেন যে এটা একজন সাদা চামড়ার এরকম হয় না। আমাদের যে আবেগ হয়, আমাদের যে লোভ হয়, সাদা চামড়ার ওদের ওই লোভটা হয় না, বা হলেও বোঝা যায় না খালি চোখে। আমাদেরটা খালি চোখে না, এমনিই বোঝা যায়, চোখ খুলতেও হয় না। বুঝতে পারছেন? সো সেই জন্য আমি মনে করি যে এটাও সময়ের ব্যাপার এই জায়গাটায়। তো আমার মনে হয় যে আরো কিছুদিন গেলে এটা আমরা ক্লিয়ার হতে পারবো, ক্লিয়ার করতে পারবো। যেটা আমি মনে করি, আমি নিজেও এটাই ধারণ করি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন, জুলাই সবার। জি, ধন্যবাদ। এম এ আজিজ, এনসিপি জুলাই পদযাত্রা শুরু করেছে, আর তাদের কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা আমরা দেখেছি। আপনার মতে এই ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে? কেন এই ধরনের ঘটনা ঘটছে? এক, এই ঘটনা ঘটা উচিত ছিল না। 2 হচ্ছে, মামলা করেছে উত্তরের এনসিপির নেতা। সে 12টার সময় থানার থেকে বেরোয়ে সে শুনছে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা যুবলীগের একজন সাবেক সাধারণ সম্পাদক আর একজন সদস্য ছিল। তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, তারা ওখানে এসে থাকে, নিশ্চয়ই নিরাপদ আশ্রয়ের জন্য থাকে। তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে কোর্টে আবেদন করে রিমান্ডে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। তো আপনার তারাই যে ককটেল ফাটাইছে, ওরা নিজেরা ফাটায় নাই, এটা হ্যাঁ, এরকমও অনেকে বলছে যে তারা নিজেরাই করেছে, এরকম প্রসঙ্গ হচ্ছে। তো তা আলোচনা আসার জন্য আবার এও বিরোধী দলের জামাতের নেতারাও বলেছে না, এটাও তো হইতে পারে যে জামাতের সাথে এনসিপির এখন ছোট্ট স্নায়ু দ্বন্দ্ব চলছে। কারণ জামাতের এই যে মুক্তিযুদ্ধের সময়ের যে ইয়েটা কালিমা, এটা তারা অ্যাকসেপ্ট কাঁধে নিতে চায় না, এরকম একটা দ্বন্দ্ব আছে। এবং আমি টকশোতেও দেখেছি জামাতের লোকরা এখন এনসিপিকে আগের মতো করে করে না, পছন্দ করে না। সুতরাং ওখানে যে জামাতের লোকরা যে ঘটনা ঘটায় দেয় না, এটা নিশ্চিত কি। সুতরাং আপনি তদন্তর আগে আপনি ধরেন সন্দেহ, পুলিশের এখতিয়ার আছে, ধরে আপনি তাকে রিমান্ডে নিলেন, রিমান্ডে পুলিশের পেটন, এখন আব্বা ডাকতে বললে তো সে আব্বাও ডাকবে, এই তদন্ত আর বিশ্বাস করবে না তো মানুষ। এটাতে যে তাদের বলানো হবে হয়তো যে তোমরা বোমা ফাটাইছো বলো, নাহলে জীবন সংহারে চলে যাবে। এই জন্য এখন তার আমার কথা হচ্ছে, যেহেতু আমরা এখন শান্তি চাই, সব দল অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে, এটার আগে নিরপেক্ষ তদন্ত হতো। যারা আছে তাদেরকে ঠিক আছে কাস্টডিতে রাখতো, রেখে তদন্ত করে যদি সত্যি সে দূষিত, প্রকৃত দোষীকে ধরা উচিত ছিল। সে এনসিপির হোক, নিজেরা গোলমাল করুক, আর তারা ঘটে থাকলে ঘটাইছে তারাই আসামি হতো। কিন্তু আগেই ধরে নিয়ে পুলিশ গ্রেপ্তার করলো, তাকে থানায় কোর্টে সোপর্দ করলো, তার মানে এখন রিমান্ডে যাবে, রিমান্ডে নিল, রিমান্ডের পিঠা দিয়ে যা বলাবে তাই বলাবে। এখন তো জনগণের কাছে এই তদন্ত অ্যাকসেপ্ট হবে না। তো জি, ধন্যবাদ। নীলুফা চৌধুরী মনি, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, উনি বলেছেন যে এই সরকারের সময় দুর্নীতি ও লুটপাট হবে, কারণ সরকার জুলাই সনদ বাস্তবায়ন করেনি। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এবং পরবর্তীতে আমি আরেকটি প্রশ্ন করব, আমি এই প্রশ্নের অ্যান্সারটা একটু শুনে নিই। দেখেন, বলে না যে কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। এটার সাথে জুলাই সনদ বাস্তবায়নের সাথে লুটপাটের কোনো সম্পর্ক নাই। কারণ জুলাই সনদে যা আছে 133টা অধ্যাদেশের ম্যাক্সিমামই পাশ হয়ে গেছে। যে কয়েকটা আছে সেই কয়েকটাকে সরকার থেকে বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা আরেকটু বিচার বিশ্লেষণ করে আমরা সংসদে উঠিয়ে আমরা ভালোভাবে জাস্টিফাই করে আমরা বিলগুলো পাশ করব। বলে না যে বিল পাশ করব না। সো তাহলে জুলাই সনদের তো সবকিছুই তাহলে আপনার ওইখানে কনফার্ম আছে। থাকলো আপনার নোট অফ ডিসেন্ট নিয়ে, নোট অফ ডিসেন্ট তো শুধুমাত্র বিএনপি একা দেয় নাই,
অনেকেই দিয়েছে। সেই নোট অফ ডিসেন্ট নিয়ে আবার চুলচলা বিচার বিশ্লেষণ হবে সংসদে, তারপরে ওইটা পাস হবে কি হবে না 2/3 মেজরিটির উপর ডিপেন্ড করবে। এইখানের সঙ্গে ট্রান্সপারেন্সির কোনো সম্পর্ক নাই, দুর্নীতির কোনো সম্পর্ক নাই। আপনার দুর্নীতিকে ঠেকাতে হলে নিজের থেকে স্বচ্ছতা এনে এটার একটা আইনের মানে আইনের অনুশাসনটাকে মজবুত করতে হবে। অন্যায় যেই করুক তাকেই সমান শাস্তি পেতে হবে। সেটা যদি বলবৎ রাখা হয় এবং এটা যদি কার্যকরী হয় তাহলে এই দুর্নীতি কমবে। নইলে আপনি এই দেশে দুর্নীতি আপনি যত আইনই করেন, আইনের যদি প্রয়োগ না হয়, এখনো তো আইন আছে, আইন নাই এমন তো না, আইনের প্রয়োগ নাই আপনি এটা বলতে পারেন। অনেক বছর যাবৎ ধারাবাহিকভাবে আইনের প্রয়োগ থেকে জনগণ বঞ্চিত হয়েছে, সাধারণ জনগণ বঞ্চিত হয়েছে। সাধারণ জনগণের যেই দিন তার নিজস্ব হিস্সাটা ফেরত পাবে, আপনি সেই দিন দেখবেন একাই দেশ ঠিক হয়ে গেছে, এটা কারোর জন্য লাগবে না। এবং সেটা নিজে থেকে শুরু করতে হবে। আমি ভালো কাজ করব, আমার সঙ্গে আমার যা টিম আছে টিমকে ভালো কাজ করাবো, এবং প্রত্যেকেই ওই জায়গা থেকে আমরা যদি করি তাহলেই একমাত্র দুর্নীতি দমন করা সম্ভব। নইলে বেতন বাড়িয়ে বলেন আর ওই আইন জুলাই সনদ বলেন আর যত আইনই করেন না কেন, আপনি প্রয়োগ না করলে কিচ্ছু হবে না, নাকি আজিজ ভাই? প্রয়োগ ছাড়া কিছু হয়? ওকে, ধন্যবাদ। এম এ আজিজ, কেউ কেউ বলেছে জুলাইকে ঘিরে ব্যবসা হচ্ছে কিংবা জুলাইকে ৭১-এর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। জুলাই 2 বছর পর ফিরে তাকালে আপনার কি মনে হয় যে সেই আন্দোলনের আবেদন তখন যা ছিল আর এখন কি গুরুত্ব হারিয়েছে কিনা? অবশ্যই গুরুত্ব হারাইছে। কারণ ৭১-৫২ সাল থেকে যত আন্দোলন হয়েছে ২৪ পর্যন্ত, সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা, তরুণরা। প্রথমে আন্দোলন শুরু করেছে, কিন্তু এইবারে ২৪-এর তরুণরা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, ইউনিট সরকার নিজে করে দিছে, তাদেরকে ব্যবহার করে, এই মবে ব্যবহার করে, দুর্নীতি করে। আপনি বলেন তো দেখি, তাদের ভিতরে তো এমপি হয়েছে, আমি শুনি তো তাদের আত্মীয় বাসার থেকে সংসদে আসতে হয়, আসবে কেমনে? আবার পরে ঠিকই আবার গাড়ি চায়, আবার পর্দা চায়, এসি চায়, ইত্যাদি ইত্যাদি চায়, ওয়াশিং মেশিন এসব চায়। তো আমার বক্তব্য হচ্ছে একটা, যে ধরেন আমি কিন্তু বনশ্রীতে এই ব্লকে বাস করি, এই ব্লক খুব পশ এরিয়া বনশ্রীর মধ্যে। আমি প্রায় সবাই চেনে আমাকে, প্রায় সবাই চেনে। এই ব্লকে কোনো চাঁদাবাজি নেই, আমি নিজে ক্যাম্পিং করি, আমাকে সবাই সত্য কথা বলে। আমি তো এই ব্লকে নাহিদ ইসলাম তো ওখান থেকে এমপি হয়েছে, আমি একটা লোককে বলতে শুনি নাই নাহিদ ইসলামকে ভোট দিছে, সে এমপি হলো কেমনে বলেন? অর্থাৎ ওই তো মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলার ডিজাইনে শুনি তো কাউকে কাউকে পাশ করানো হয়েছে, বুঝছেন? সুতরাং হয় নাই তা না। কিন্তু আপনি দেখেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন, যে কি প্রশ্ন করে ভুলে গেছি, প্রশ্নটা ছিল যে তখনকার যে আবেদনটা ছিল সেই আবেদন এখন এসে হারিয়েছে কিনা? এখন আবেদন হারাইছে, কারণ হচ্ছে ওইটাই বিতর্কিত। এখন যে এনসিপির নেতারা আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ছিল, তাদের যে আবেদনটা ছিল, পরে তারা যখন রাজনৈতিক দল করলো এবং ইউনূসের সাথে যখন এই জামাত এবং এনসিপি মোটামুটিভাবে ইউনূসের পক্ষে ছিল, এটা তো স্পষ্ট পক্ষে ছিল, এরপরে ইউনূস সবাইকে বিতর্কিত, একটা বারও বলে নাই যে তোমরা লেখাপড়া করো আর ঠিক আছে পলিটিক্সও করো। তাদের সবাইকে বলছে তোমরা উদ্যোক্তা হও, মানে সবাই ব্যবসা করো। উনি ব্যবসায়ী, সবাইরই ব্যবসা, কাউকে লেখাপড়ার ধারে। এখন তোর তরুণরা সোজাসুজি সব জায়গায় শক্তি প্রয়োগ করে, এবং সব জায়গায় কোনো কাজ আদায় করতে গেলেই দেখবেন শক্তি প্রয়োগ করে, আর না হলে একবারে এমপি মন্ত্রী হইতে চায়। কেউ আর লেখাপড়ার দিকে মনোনিবেশ নাই। এখন বিজ্ঞানের যুগে বিজ্ঞানের পিছনের লোকটা দরকার। এই যে ৫-৬টা জেনারেশন ধ্বংস করে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই জেনারেশন কই পাবেন আপনি বলেন? এখন রোবট অপারেশন করে, এই ডাক্তার দরকার, রোবটের পিছনের লোক দরকার। ডেটা সায়েন্স, এই যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে 2টা, সেখানে রোবট কাজ করতেছে, সেখানে ওয়ার্কার নাই, মানুষের বিকল্প হয়ে যাচ্ছে। এই যে আমাদের প্রবাসে 1.5 কোটি লোক থাকে, 1.5 কোটি লোক, আগামী আমি লিখেছি আগামী 10 বছর পরে তো কেউ নেবে না, কারণ আমাদের দেশে তো ওই প্রশিক্ষিত শ্রমিক তো তৈরি করা হচ্ছে না, যারা মেশিনে, অটো মেশিনে বসে কাজ করবে। শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, এমনকি মায়ানমার বলেন, সেখানে লোক আমাদের চাইতে অল্প লোক বিদেশে যায়, প্রবাসে যায়, কিন্তু ইনকাম করে বেশি, ডাবল ইনকাম করে। সুতরাং আমাদের দেশে যেহেতু আমাদের জনশক্তি বেশি, কর্মক্ষম জনশক্তি বেশি, আমাদের এটা তো
আমাদের এটা সৌভাগ্য যে কর্মক্ষম আগামী 10 বছর পরে এটা নাও থাকতে পারে, 20 বছর নাও থাকতে পারে, কিন্তু এটাকে এখন ধরেন বিজ্ঞানে তো প্রশিক্ষিত করা সম্ভব না। আপনি আমাদের এখানে সদরঘাটের ওপারে জিঞ্জিরা আছে না, জিঞ্জিরে আপনি ছোট ছোট চীনের মতো ছোট ছোট জিনিস যেটাকে ইউরোপে এক্সপোর্ট করা যায় এরকম জিনিস তৈরি করা উচিত, তৈরি করে করে এক্সপোর্ট করুক। আর যাদেরকে বিদেশে পাঠাবে তাদেরকে আপনার বিজ্ঞান মনস্ক করে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমি লিখেছি বুয়েট সহ এদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান উপযোগী না। তারপরে ধরেন দেশ স্বাধীন হয়েছে 54 বছর 55 বছর পড়ছে, আজ পর্যন্ত জাতি গঠন করতে পারিনি। এটার মূল কারণ হিসাবে আমি ধরেছি যে ধরেন আমাদের দেশে 12 প্রকারের শিক্ষা আছে, বাংলা, ইংরেজি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। মাস্টার ডিগ্রি নেওয়ার পরে কেউ কারো জায়গার থেকে সরে না, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। দ্বিতীয়টা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি আমার ধারণা এই দেশে সময় লাগবে, দুর্নীতি যাবে। আপনি খেয়াল করে দেখেন আমরা কেউ জানি না, কিন্তু প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে কিন্তু এআই চালু হয়েছে। এখন সব গাড়ি কিন্তু ড্রাইভাররা কিন্তু সতর্ক হয়েছে, এআই ক্রস করে না, খেয়াল করেন। এখন আবার কিউআর কোড চালু করছে, কিউআর কোড চালু করছে মানে এরপরে ক্যাশলেস সোসাইটি হবে। আপনার টাকা যখন আপনার হাতে আসবে না, টাকা বিনিময় করতে পারবেন না, যে সব আপনাকে অনলাইনে পেমেন্ট হবে, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, অ্যাকাউন্ট থেকে দিবেন, এই প্রসেস হয়, তাহলে তো দুর্নীতি করে টাকা রাখার জায়গা পাবেন না। শুধুমাত্র যারা হুন্ডি করে এই জায়গা আটকাতে হবে, এই জায়গা আটকাতে হবে। তাছাড়া তো ক্যাশলেস সোসাইটি করলে দুর্নীতি আপআপ যাবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী এইটা কিন্তু তিনি বলেন না কথা, অত্যন্ত সাধারণভাবে চলে, কিন্তু ধীরে ধীরে কিন্তু কাজ করছে। কিন্তু সমাজটা তো রন্ধ্রে রন্ধ্রের সমস্যা। এই সমস্যা যতই বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গায় রেখে গেছে এটাকে সময় দিতে হবে। অর্থমন্ত্রী বলছে না যে বাজেট সেশনের শেষে বলছে 4 বছর সময় লাগবে। হ্যাঁ লাগবে তো, কারণ দেশের অর্থ নাই, ব্যবসা নাই। জানা এই যে আপনাদের হাউজের লোক মালিক এটাকে ব্যবসা করে, ব্যবসা করতে পারে, ব্যবসা করতে পারে না, তার তো যান বাঁচানোর টানাটানি। তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনার এই দেশে যতক্ষণ পর্যন্ত ব্যবসা শুরু না হবে, যতক্ষণ এই সরকারের আমলে অনেক টানাপোড়েন, কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু এই যে আমি আজকেই পত্রিকা দেখলাম, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু তার এর ভিতরেও হয়েছে। ডাইরেক্ট মানে বিদেশিরা ডাইরেক্ট ইনভেস্ট করছে, বিদেশি করে। আমাদের দেশে ব্যবসায়ীরা এখনো তারা মনে করতেছে যে তাদের জন্য প্রপার সুযোগ হয় নাই, কারণ সবাইকে এবং ফসিবাদের দোসর অমক অমক কয়ে কয়ে ট্যাগ লাগায় ব্যবসা করতে দেয় না, এরকম হচ্ছে। তো এই যে ধরেন কিছু লোকের কথা বললে মামলা করে, ফেসিবাদের দোষর বলে কিন্তু আইন নেই। তো আপনি ফেসিবাদের দোষর করে তাকে করতেছেন, মামলা দিতেছেন অন্য, এটা তো হবে না। এটা আমার কথা যেটা আইন আছে, ট্রাইব্যুনাল, তো আমি বলি যে ট্রাইব্যুনাল এমন একটা আইন, ধরেন এখানে অডিও ভিডিও সংবাদপত্রে ছাপা হয়েছে, কেউ কোনো কথা বলছে, এগুলো প্রমাণ, এরকম যা আছে সব প্রমাণ, কিন্তু প্রমাণ অ্যাকসেপ্টেবল, এমনকি রাজসাক্ষী অ্যাকসেপ্টেবল। সুতরাং ট্রাইব্যুনালে বিচার যদি একজনকে দেওয়া হয় তাহলে মনে রাখবেন যে তার জেল হবেই, তার শাস্তি হবেই। সুতরাং আমার বোধহয় ট্রাইব্যুনাল না হয়ে যতক্ষণ পর্যন্ত আইন প্রচলিত আইনগুলো আছে, ধরেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এই অ্যাক্ট এমন একটা আন্ধা আইন, কালো আইন। আমরা কিন্তু এই আইনে 15ই আগস্টের পরে যখন ক্ষমতা আসলো, যে এটা আওয়ামী লীগের নেতা ক্ষমতা আসলো, তখন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্টে জেলখানা ভরে ফেললো। মানে 80% লোক ওই আইনে গ্রেপ্তার হয়েছে। তো আপনার সেই আইনটা তো এখনো আছে, এখনো বলবৎ আছে। তো আপনি ঠিক আছে ঘোষণা দিয়া আপনি যত দুর্নীতিবাজ আছে, যত সন্ত্রাসী আছে, যত মাদক ব্যবসায়ী আছে, যত আছে সব ধরে ফেলা আটকায় রাখেন, কিন্তু নির্মোহভাবে করতে হবে। নির্মোহ সমস্যা তো কলুষমুক্ত করতে হবে। তা আমার মনে হয় সরকার আসছে, সরকার তো সময় দিতে হবে। এখনই তো সরকারে দেখেন না বিরোধী দল, ধরেন এনসিপি বলেন, জামাত বলেন, সময় বেঁধে দেয়, 7 দিন পরে নাই সরকার, যে পথে ফেসিবাদ গেছে সেই পথে তাদের যাইতে হবে। এইসব আওয়াজ দেওয়া দিয়ে সমাজটাকে নড়বড়ে করে দেওয়ার তো কোনো অর্থ হয় না।